হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমার সাথে আছে মুভি মাসিহা, মিষ্টি বন্ধু মুভি মাসিহা দেবজ্যোতি। তো আজকে যে আলোচনাটা সেটা কিন্তু আমরা ফোনেও করতে পারতাম, কিন্তু ভাবলাম যে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করাটা বোধহয় বেটার হবে। ওই জন্যই আমরা পডকাস্টটা করছি। পডকাস্ট কতটা বলা যাবে এটাকে আমি জানি না, রাদার আমি এটাকে আলোচনাই বলবো। একটা আলোচনাটা কি নিয়ে মেনলি হচ্ছে যে ধূমকেতুর একটা গান বেরিয়েছে, ঝিলমিল লাগে রে, কিছুক্ষণ আগে বেরিয়েছে। এবার মানে যখন ভিডিওটা আপনারা দেখছেন তখন হয়তো ওটা একদিন আগে হয়ে গেছে, এবার যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে কিছুক্ষণ আগেই গানটা বেরিয়েছে। এইবার আমি দেখলাম দেবজ্যোতি গানটার একটা রোস্টেড রিভিউ দিয়েছে, ভালোভাবে। রোস্ট মানে ওরকম নয়, কিন্তু একটা রোস্টেড রিভিউ দিয়েছে, সে তার মতামত রেখেছে। এবং ও যে জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে গানে সেটা ঠিক, কিন্তু আমার তার পেছনেও আমার মনে হয়েছে যে আমার একটা লজিক আছে, যেটা আমি আমার রিভিউতে বলেছি। চাইলে গিয়ে আপনারা দুজনের চ্যানেলটি, দুজনের গানের রিভিউ করেছি, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো গানের যেই ব্যাপারটা বা যেই জায়গাটায় আমার মনে হয়েছে যে দুজনের একটা দুরকম মত তৈরি হয়েছে, সেটা আমি আসছি পরে। বাট তার আগে আমি দেবজ্যোতিকে যেটা জিজ্ঞেস করতে চাইবো, যে তুই ভিডিওতে দেখলাম একটা জায়গায় বলেছিস যে এটা পেছন থেকে দেবদা ডাইরেক্ট করছি, এটা তোর কেন মনে হলো হঠাৎ করে? না, আমার কেন জানি না মনে হলো যে ক্রিয়েটিভ চয়েসেস যেগুলো করা হয়েছে সেগুলো কোথাও গিয়ে না মানে খুব বেশি ফর্মুলাইক হয়ে গেছে। ঠিক আছে, দেখ, আমাদের ধ্রুব ব্যানার্জি একরকমের সিনেমা বানান, ঠিক আছে, সেটার মধ্যে প্রচুর পরিমাণে রিসার্চ থাকে। এবার সেটা খুব ফ্যাক্ট বেসড একটা ড্রাই ওয়েতে আসে। সেটা কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, বাট তার একটা সার্টেন অ্যাপ্রোচ আছে, ঠিক আছে। এবার দেবদা বড় সিনেমা বানায়, দেবদা একটা ধর সুপারস্টার, ধ্রুব আচ্ছা, ব্যানার্জি আমি একটু কাটছি তোকে। মানে এটা যে ওয়েল রিসার্চ নয় সেটা তো সিনেমা না দেখলে আমরা বলতে পারি না। আমি বলছি, আসছি। হ্যাঁ, আচ্ছা, বল বল। ধ্রুব ব্যানার্জি বানান, দেবদা একটা অন্যরকম সিনেমা বানান। তো যখন ধর ওকে। স্কেলিং আপটা করা হচ্ছে, তখন ধ্রুব ব্যানার্জির হাতে একটা বড় সিনেমা আসছে রঘু ডাকাতের মতো, তখন দেবদার একটা ইনভলভমেন্ট থাকাটা খুব স্বাভাবিক। মানে এটা আমি কিন্তু নেগেটিভ সেন্সেও বলছি না, ঠিক আছে। আর আর দেখ, এটা তো কোনো এটা তো ওপেন সিক্রেট যে দেবদা তো ক্রিয়েটিভ ডাইরেক্টরের পজিশনটা নিয়েইছে। ক্রিয়েটিভ ডাইরেক্টর মানে কি, ইউ হ্যাভ ক্রিয়েটিং ইনপুট আউটসাইড অফ ইউর রোল। তুমি অ্যাক্টর হও, প্রডিউসার হও, তোমার একটা ক্রিয়েটিভ ইনপুট দেওয়ার জায়গা থাকে, ঠিক আছে। সেটা নেসেসারিলি খারাপ নয়। যেটা দেখ, যেটা তুই বললি, দেখ আমি পুরো সিনেমাটা দেখিনি, ঠিক আছে, আমি এই গানটুকু দেখেছি। এই গানটুকুতে কিন্তু রঘু ডাকাত সম্পর্কে, দেখ, রঘু ডাকাত সম্পর্কে আমরা কিন্তু খুব বেশি হিস্টোরিক ইনফরমেশন পাই না, ঠিক আছে। হিস্টোরিক ইনফরমেশন আই এম টকিং অ্যাবাউট। আমরা যেটা পাই সেটাকে বলে আরবান লেজেন্ড, যেটা মুখে মুখে চড়ায়, ঠিক আছে। তো হ্যাঁ, যতটুকু হিস্টোরিক ইনফরমেশন পাওয়া যায়, আমরা জানিও না যে রঘু ডাকাত ক্যারেক্টারটা একটা কোনো সত্যিকারের ক্যারেক্টার না, একটা কোনো ফিকশনাল নাকি ক্যারেক্টার। কোনো মিথ। হ্যাঁ, কোনো মিথ, অনেকে মানে এটা মিথ, এটা নেই। অনেকে মানে এটা মিথ, অনেকে মানে সত্যি ছিলেন। আমরা দুটোর কোনোটাই শিওরলি জানি না। এবার যে গল্প গাথাগুলো প্রচলিত ছিল, সেটা রঘু ডাকাতকে কিন্তু একটা স্পেসিফিক স্থান আর একটা স্পেসিফিক হিস্টোরিক কনটেক্সটেই আনে। সেটা হচ্ছে লেট 18th সেঞ্চুরিতে, ঠিক আছে। প্রত্যেকেই জানেন 1757 পলাশির যুদ্ধ হয়েছিল। 1765 সালে দেওয়ানি লাভ হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা। তারপরে ব্রিটিশরা যে অত্যাচারটা করেছিল, তার জন্য হয়েছিল কি 76-এর মন্বন্তর, যেটা 1770-এ হয়েছিল, ঠিক আছে। এই ঘটনাগুলো কিন্তু সেই ঘটনার পর ইভেন আমি দেবী চৌধুরানীর কথা এখানে টানবো, ওটাও কিন্তু এক্স্যাক্টলি ওই টাইম ফ্রেমটা, ওই হিস্টোরিক উইন্ডোটাকেই ধরছে, ঠিক আছে। এবার একটা এখানে কয়েনের যে, দুটো পিঠ বলতে পারি, সেই দুটো সিনেমাকেই একটা হ্যাঁ, কয়েনেরই এক দুটো মানে পিঠ বলতে বেসিক্যালি পারি। দে আর টেলিং দ্য সেম স্টোরি, এক্স্যাক্টলি। আমি তোর সাথে পুরো একমত। এবার সমস্যাটা হচ্ছে গানটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু কোনোটাই, যেটা রঘু ডাকাতের ওয়ার্ল্ডটা এস্টাবলিশ করা হয়েছে বা আমরা রঘু ডাকাত সম্পর্কে যেটা জানি, সেটার সাথে কিন্তু যাচ্ছে না। পুরো সিনেমা যাচ্ছে না আমি বলছি না, হয়তো পুরো সিনেমা যেতে পারে না, হয়তো পুরো সিনেমা হয়তো হিস্টোরিক অ্যাকিউরেটি আছে বা তারা রিসার্চটা করেছে। এই গানটার স্পেসিফিকে কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা কোনো 2025-এর মানে সময়কালটা দেখছি, আমার এটা মনে হচ্ছে। আচ্ছা, এবার আমার যেটা মানে তোকে সেকেন্ড জিজ্ঞেস করা, যে তুই, আমি দেখলাম তোর ভিডিওতেই দেখলাম তুই এক জায়গায় বললি যে দেবী চৌধুরানী সেটা অনেকটা মানে যেই টেমপ্লেটের গল্প, সেই টেমপ্লেটটাকে অনেকটা অনেস্টির সাথে প্রেজেন্ট করছে, যেটা তোর মনে হয়েছে রঘু ডাকাতের এই গানটা ওই টেমপ্লেটের থেকে হয়তো বেরিয়ে গেছে, যেই টেমপ্লেটের সিনেমা রঘু ডাকাত।
তো এইটা নিয়ে তোর কি বক্তব্য আছে যে দেবী চৌধুরানী কেন এতটা কাছাকাছি তোর মনে হচ্ছে আর কি? দেখ, দেবী চৌধুরানী সম্পর্কে আমরা যে কটা ট্রেলার দেখেছি বা একটাই গান এসছে দুর্গমগিরি কান্তার মোড়, যেটা অবশ্যই কাজী নজরুল ইসলামের যে কবিতাটা ছিল সেটারই একটা গানের ভার্সন করা হয়েছে। তুই যদি দেখিস, ইট ইজ সো ট্রু টু ইটস অরিজিনাল ফর্ম। দেবী চৌধুরানীর গল্পটা কি আমরা প্রত্যেকেই জানি, সন্ন্যাসী রিবেলিয়ান। তুই দেখবি সেফ আলি খানের একটা সিনেমা ছিল লাল কাপ্তান, ওটাও এক্স্যাক্টলি ওই সময়টাকেই ধরছে, ওই সন্ন্যাসী রিবেলিয়ানের সময়টাকে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তুই যদি ওটার প্রেজেন্টেশনটা দেখিস, ওটা কিন্তু ট্রু টু ইটস মানে রুটস, যেভাবে গানগুলোর প্রেজেন্টেশন হচ্ছে, যেভাবে পিকচারাইজ করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ওই সময়কালটা, ওই লেট 18th সেঞ্চুরি, ওই সন্ন্যাসী রিবেলিয়ান, ওই জিনিসগুলোকেই বারবার করে ক্যাপচার করছে। জিনিসটাকে কিন্তু, চলো আমি রুটের থেকে বাইরে এসে একটা বিশাল কিছু কমার্শিয়ালাইজ করতে গিয়ে আমার যে অ্যাকচুয়াল যে গল্পটা বা আমার অ্যাকচুয়াল যে ওয়ার্ল্ডটা, সেটার থেকে বেরিয়ে আসে, সেই জিনিসটা কিন্তু হয়নি দেবী চৌধুরানীর ক্ষেত্রে। আমি বলছি না রঘু ডাকাতের ক্ষেত্রেও হয়েছে, হয়তো রঘু ডাকাতে দেখা যাবে সেটাও খুব ট্রু টু ইটস রুটস, বাট এই গানটা স্পেসিফিক্যালি আমার একটা ভীষণ বড় রকম চোখে পড়েছে। ওকে, এবার আমি তোকে একটা কোয়েশ্চেন করি, যেটা আমার মনে হয়েছে, আমি সেটা দিয়েই তোকে একটা কোয়েশ্চেন করতে চাই। এটা আমার মনে হয়েছে যে এটা ইদিকার একটা ড্রিম সিকোয়েন্স। ধরে নিই আমরা যে ইদিকার লাভ ইন্টারেস্ট হচ্ছে দেবদা। এবার দেবদা যেহেতু জনগণের কাজে বা তিনি যে কাজটা করছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই, সেই কাজে তিনি এতটাই মত্ত, তিনি ভালোবাসাটা দেখতে পাচ্ছে, হয়তো হয়তো তার মনেও ফিলিংস আছে, কিন্তু তিনি সেটাকে ব্যক্ত করতে চাইছে না, বা তিনি সেটাকে ওইটার ওই ইয়েটার মধ্যে আগুন আর ধরাতে চাইছে না, যে আচ্ছা ফিলিংস আছে সেটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই, সেই জিনিসটা করছে না। এবার আমার যেটা থিঙ্কিং, যদি এই গানটা এরকমই জায়গায় আসে, এবার দেখবি একটা ডাকাত, তারও তো একটা লাইফ আছে, তারও তো লাইফের কিছু চাওয়া পাওয়া অবশ্যই আছে, তার লাইফের কিছু যেই জিনিসগুলো তিনি দেখছেন হয়তো, কিন্তু সেগুলো তিনি জানেন যে তিনি তার লাইফে সেই জিনিসগুলোকে পেতে পারেন না কোনোদিন, কারণ তিনি এমনই একটা লাইফ লিড করে এবং এমনই মানুষ, মানে এমনই ভাবে জিনিসটাকে, তিনি একটা গণ্ডির মধ্যে তাদেরকে লুকিয়ে থাকতে হয়। তারা ডাকাতি করতে যাচ্ছে রাত্রেবেলা, গায়ে তেল মেখে, আবার ডাকাতি করে এসে আবার গা ঢাকা দিচ্ছে। এই যে একটা ঢাকা দেওয়ার আবরণের মধ্যে জিনিসটা আছে, তাদের যে মনের যে সুপ্ত বাসনাগুলো, যে একটা এরকম সিনারি, সেখানে প্রজাপতি উঠবে, সেখানে পুকুরের মধ্যে ফুল ফুটবে, সেখানে দেবদা যাকে আমি ভালোবাসি তার একটা এরকম মাস্কিউলিন বডি, যেটা আমার ভালোবাসার একটা পার্ট। একটা ভালোবাসার মধ্যে মন, মানে আমার যেটা থিঙ্কিং, একটা ভালোবাসার মধ্যে অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে যেরকম মন থাকে, তার মধ্যে যেরকম প্যাশন থাকে, তার মধ্যে টাইম থাকে, তার মধ্যে দুজন দুজনের জন্য পাওয়া না পাওয়া, তাদের দুজনের মান অভিমান, এবং সেই এলিমেন্টের মধ্যে বা সেই ইমোশনের মধ্যে শরীরটাও একটা ইমোশন বা শরীরটাও একটা জিনিস। এইবার এই যে জিনিসগুলো, কিন্তু সে যখন একটা ড্রিম সিকোয়েন্সে ভাবছে, সে তো সেটাকে ভেবে নিতেই পারে যে, না না, তুই যেটা বলতে চাইছিস আমি বুঝেছি, তার যে অন্তর্নিহিত চাহিদাগুলো কিন্তু সেটা এক্সট্রাপোলেট হচ্ছে। হ্যাঁ, না না, আবার তুই দেখবি এই 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 গানটা আমার অনেকটা মনে হয়েছে বাহুবলীর যে খোয়া হে, ওই গানটার থেকে ইন্সপিরেশন এই গানটাতে আছে, ভাইব আসছে, সেটা আমি মানছি, মানে সেটা আমি, কেউ মানুক না মানুক সেটা তার ব্যাপার, কিন্তু এটা আছে সেটা পরিষ্কার। এবং তুই যদি বাহুবলীর ওই সিনারিওটা দেখিস, ওটাও কিন্তু সেম সিনারিও। ওইখানেও তামান্না ভাটিয়া যে লড়াই করে, যে সাজগোজ করে না, যার মধ্যে তিনি যে নারী সেটা তিনি একটা টাইমে ভুলতে বসেছে, কিন্তু তার মনে সুপ্ত বাসনাগুলো আছে, এবং সেগুলোই বাহুবলীতে ওই গানটায় প্রকাশ পাচ্ছে। সেম গোজ ফর প্রভাস, যে ওই জায়গাটার মধ্যে আবদ্ধ, সে কোনোদিন জানে না পাহাড়টার ওপরে বা পাহাড়টার পেছনে কি আছে, সেই লাইফটা সে দেখতে চায়। এবার আমরা যে লাইফটা দেখতে চাই, আমরা এখন ইউটিউব আছে বা আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমরা দেখতে পারি, কিন্তু সেই টাইমে তো ছিল না, তাকে ইমাজিনই করতে হচ্ছে জিনিসটাকে। তো সেই ইমাজিনেশনে যদি এই জিনিসটা আসে, তাহলে কি সেটা খুব অকওয়ার্ড লাগবে? দেখ তুই যেটা বলতে চাইছিস আমি বুঝতে পেরেছি, এবং তোর কথাটা আমি 100% যুক্তি আছে, যে মানুষের যে না পাওয়া চাহিদা সেটাই কোথাও গিয়ে মানুষের ফ্যান্টাসি আকারে ধরা দেবে। এটা একটা হিউম্যান ইনস্টিংক্ট, তাই তো, যে মানুষের চাহিদাটা। এবার ব্যাপারটা হচ্ছে যে একজন বাঙালি মেয়ে, ঠিক আছে, তার যে চাহিদাটা সেটা কিন্তু সে যেভাবে বড় হয়েছে, সে যেভাবে পৃথিবীটাকে দেখেছে, সেইভাবেই হবে, ঠিক আছে? আমি যেটা দেখিনি সেটা কিন্তু আমি কল্পনা করতে পারবো না, ফ্যান্টাসি হলেও, ঠিক আছে? তো
ধর এই যে তুই RRR এর কথাটা আমি যদি তুলে আনি, খুব সিমিলার একটা সিনেমা, ওটাও একটা হিস্টোরিক সিনেমা যেটার মধ্যে একটা ফিকশনালাইজ করা হয়েছে, ঠিক আছে, হিস্টোরিক ফিকশন। তুই দেখবি মানে আমাদের NTR জুনিয়র যখন ওই মানে সাদা চামড়ার মেম সাহেবের প্রেমে পড়ছে, সে যে জিনিসগুলো কল্পনা করছে সেগুলো কিন্তু ফ্যান্টাসি, কিন্তু সেটা কিন্তু ওই ওয়ার্ল্ডের মধ্যেই বেস হওয়া, বিকজ দ্যাটস দ্য ওয়ার্ল্ড হি হ্যাজ সিন। তো মানুষ কিন্তু মানুষের যে আপব্রিঙ্গিংটা, মানুষ যেভাবে বড় হচ্ছে, মানুষের ফ্যান্টাসিও কিন্তু ওইভাবেই শেপ করবে। তোর কথায় যুক্তি নেই আমি বলছি না, তোর কথা 100% যুক্তি আছে। আমি বলবো যে এটা যদি এইভাবে আনে, কিছুটা কিন্তু লজিক গ্যাপ তাও থেকে যাবে। যে একজন গ্রামের মেয়ে যে জঙ্গলে বড় হয়েছে, ডাকাতদের সঙ্গে থাকে, দেবদার সাথে কি সম্পর্ক আমরা ইদিকা পালের ক্যারেক্টারটা এক্স্যাক্টলি জানি না, তার এই ফ্যান্টাসি। এবং আমার যেটা মনে হয়, আমার যেটা, আমি জানি না আমি তুই কতটা একমত হবি, তুই যখন জয়কালী গানটা এসছিল, তুই দেখবি সেই গানটার মধ্যে কিন্তু ইদিকা ছিল না, সেই গানটাতে কিন্তু ইদিকা প্রেজেন্ট নেই। এই গানটা সোহিনী সরকারকে ফোকাস করা হয়েছিল। এবার ইদিকাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এই সিনেমাতে, তিনি একটা ইম্পর্টেন্ট পার্ট এই ডাকাত দলের। এবার ইদিকা হয়তো এরকম হতে পারে যে ইদিকার বাবার সাথেও কিছু একটা খারাপ হচ্ছে, যেরকম সবার সাথেই হচ্ছিল তখনকার দিনে। সব মানে যারাই এই কাজ করতে চাইছিল না, যারাই ওই মানে করের থেকে পেছনে সরে আসতে চাইছিল, বিদ্রোহ করতে চাইছিল, তাদের সাথে এটা হচ্ছিল। তো হয়তো ইদিকার ফ্যামিলির সাথে এরকম হবে, তার ফ্যামিলিকেও রঘু ডাকাত বলছি, ইংরেজরা ওরকম ভাবে মেরে ফেলবে। এবার তারপরে তাকে হয়তো দেবদা বাঁচিয়ে নিয়ে আসবে ডাকাতের দলে, এবং হয়তো তারপরে ইদিকা ঢুকছে। কিন্তু ইদিকা সেই ডাকাতের দলে ঢোকার আগেও তো তার একটা লাইফ ছিল। এবার আমার বক্তব্য বা আমার লজিক এটাই হতে পারে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার লজিক তুই যেটা বলছিস সেটা কিন্তু পুরো 100% ঠিক, এবং সেটা কিন্তু খুব স্ট্রং একটা ন্যারেটিভ ডিভাইস শুভম, যে আমার অপূর্ণ ইচ্ছাটা আমি ফ্যান্টাসির আকারে দেখতে পাচ্ছি। প্রজাপতি উঠছে জলে, পদ্ম ফুল প্রজাপতি উঠছে, এবং দর্শকরা দেখুন মানে কারা ফ্যান্টাসি করে এবং কাদের মধ্যে সুপ্ত কামনা বাসনা জেগে আছে, দেখুন কে প্রজাপতিটা ওড়াচ্ছে, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? না ভাই, প্রজাপতি দেবদা দেখাচ্ছে যে প্রজাপতি উড়ছে, তাহলে আমি সেটা ভাবতে পারবো না? আমি একটা কথা বলবো ভাই, আমি হেটারোসেক্সুয়াল ছেলে হিসাবে আমি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, আমি একটু এই জন্য একটু ক্যাজুয়াল বলছি। দেবদায় কিন্তু ভাই গানটার মধ্যে সেক্সি লেগেছে, লেগেছে কিনা আমি সেটাই বলছি, আমি ছেলে হিসাবে। এবং আরেকটা হাস্যকর জিনিস কি, যেটা আমি রিভিউতে বলছিলাম, গানের দেবদার বডিটা কতটা বাল্কি বা কতটা বিশাল, সেটা না তুই আন্দাজ পাবি যখন ইদিকা তার কাছে পাশে পুরো লিলিপুট লাগছে ইদিকা পালকে। মানে ইদিকার চেহারা যেরকম ছোটখাটো রোগা পাতলা যেরকম এটা হয় আর কি, হিরোইনের চেহারা যেরকম হয় সো কল্ড, তো সেই যে চেহারাটা দেবদার পাশে যখন আসছে মনে হচ্ছে ভাই কেরে কি, ঠিক আছে? তো আমি এটা ভিডিওতেও বলেছি। তো মানে হ্যাঁ, এবার তুই বল যেটা বলছিলিস। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখ তুই যেটা বলছিস 100% সেটার মধ্যে যুক্তি আছে, এবং যদি এই গানটাকে সিনেমার মধ্যে আনতে হয় ওইভাবেই আনতে হবে, যে দেবদার প্রতি একটা ওয়ান সাইডেড লাভ আছে ইদিকা পালের ক্যারেক্টারটা। এবার দেবদা যেহেতু ডাকাতের সর্দার, তাকে ইংরেজরা খুঁজে বেড়াচ্ছে, সে ইয়ে করতে পারবে না। এবার ইদিকা পাল মনে মনে ভালোবাসে, সে তার কল্পনা, তার যে না পাওয়া চাহিদাগুলো, যেগুলো তুই প্রজাপতি ওড়াস জীবনে, সেরকম ইদিকা পালও একটু প্রজাপতি ওড়াচ্ছে। প্রজাপতি তুইও ওড়াস, শুধু ইদিকা পাল না, আমরা সবাই ওড়াই, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? তো ইদিকা পাল ওইটা করছে, সেভাবে যদি আসে, এবার ব্যাপারটা হচ্ছে কিভাবে আসবে, ঠিক আছে? কারণ জিনিসটা কিন্তু পুরোপুরি ওয়ার্ল্ডটার বাইরে, তোর লজিকে গেলেও সেটাও কিন্তু ওয়ার্ল্ডটার বাইরে। তো এবার দেখা যাচ্ছে জিনিসটা মানে সিমলেসলি আসে নাকি খুব অড দেখতে লাগে, সেটাই ব্যাপার। আচ্ছা ওকে, এবার তুই আমাকে একটা কথা বল, দেবী চৌধুরী রানী আসছে এবং আমাদের রঘু ডাকাত আসছে, যেটা আমরা বললাম একটা কয়েনেরই দুটো পিঠ। এবার দুটো সিনেমার বাজেটটা তো আলাদা, দুটো সিনেমার প্রোডাকশন কোয়ালিটি আলাদা। এবার তোর কি মনে হচ্ছে এই দুটো সিনেমার টিজার মানে দেখেছিস আশা করি দুটোরই, সেই দুটোর জিনিসপত্র দেখে, টিজার, গান সবকিছু দেখে তোর কি মনে হচ্ছে যে বড় স্ক্রিনে কোন জিনিসটা বেশি আপগ্রেডেড বলে মনে হবে, বা কারা, কোন টিমটা এই দুটো মানে এই ভিজুয়ালটাকে তারা ম্যাচ করতে পারবে বলে তোর মনে হচ্ছে? দেখ, প্রথমত আমি বলবো দুটো সিনেমায় বাংলার যে স্কেল আছে, বাংলায় আমরা যে স্কেলিংটা দেখতে পাই ইউজুয়ালি,
সেই হিসেবে অনেক বড় সিনেমা কিন্তু দুটোই, ঠিক আছে? সেটা রঘু ডাকাতের ক্ষেত্রেও সত্যি, দেবী চৌধুরানীর ক্ষেত্রেও সত্যি। এবার রঘু ডাকাতের ক্ষেত্রে দুটোরই কিন্তু টিজার খুব ভালো ছিল, টিজার ট্রেলার দুটো সিনেমারই কিন্তু ব্যাপক, কোনো কথা হবে না। রঘু ডাকাতেরও খুব ভালো, দেবী চৌধুরানীরও খুব ভালো। স্কেল ওয়াইজ এখনো আমরা যতটা দেখতে পেয়েছি সেটাতে রঘু ডাকাত এগিয়ে থাকবে, এবং সেটার কারণ আছে, সেটাতে দেবদা আছে। দেবদা এখন বক্স অফিসের দিক দিয়ে সব থেকে বড় সুপারস্টার, সেটা আমরা দেবদাকে পছন্দ করি অপছন্দ করি এটা মানতেই হবে। তো সেখানে একটা ইনভেস্টমেন্টের জায়গাটা আছে। দেবী চৌধুরানীর ক্ষেত্রে কি হচ্ছে, প্রসেনজিৎ চ্যাটার্জি অনেকদিন আরবান সিনেমা করেছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জির হিউজ ফ্যান বেস কিন্তু এখনো আছে, বাট বুম্বাদা এই জন্য হয়তো হয়তো দেবদা বা জিদ্দার থেকে বেশিও আছে। এবার ব্যাপার মানে গ্রামের দিকে আমরা যদি যাই, পুরনো লোক হয়তো তারা দেবদা বা জিদ্দার থেকেও বুম্বাদাকে এগিয়ে রাখবে। হ্যাঁ, মানে যারা যারা প্রসেনজিৎকে প্রসেনজিৎ বলে আর কি। হ্যাঁ, মানে আমি ছোটবেলায় দেখেছি দোকানে প্রসেনজিতের ছবি, অটোতে প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি। তো বুম্বাদার কিন্তু একটা হিউজ ফ্যান বেস আছে, সেটা কোনো কথা না। ব্যাপারটা হচ্ছে বুম্বাদা যেহেতু অনেকদিন বাদে আরবান সিনেমা থেকে একটা মাস অ্যাকশন সিনেমায় আসছে, এবং বুম্বাদার অ্যাকশন গুলো কিন্তু টিজার ট্রেলারে ভালো লেগেছে। জিনিসটার মধ্যে কিন্তু একটা কিক্যাস ব্যাপার আছে, ক্যারেক্টারটা ইটসেলফ কিক্যাস একটা ক্যারেক্টার ভবানী পাঠকে। বাট আমার মনে হয় স্কেল ওয়াইজ দেবী চৌধুরানী একটু পিছিয়ে থাকবে। আমার মনে হয় দেবী চৌধুরানীর অ্যাপ্রোচটাও একটু আলাদা, কারণ ডাইরেক্টর যেহেতু শুভ্রজিৎ মিত্র, ওটা একটু আর্ট হাউস ঘেঁষা হবে। আর্ট হাউস ঘেঁষা মানে আমি বলছি না অভিযাত্রিক বানাবে, বাট ওটার মধ্যে একটু ক্রাফটটা বেশি আমরা দেখতে পাবো। রঘু ডাকাত যেটা হবে, রঘু ডাকাতের ক্ষেত্রে জিনিসটা সেটা অনেক বেশি মাস কমার্শিয়াল। হ্যাঁ, এবার এটাও একটা ব্যাপার দেখ, রঘু ডাকাতের কিন্তু কোনো মানে একটা সিঙ্গুলার সোর্স মেটেরিয়াল নেই। দেবী চৌধুরানী কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নভেলটা আছে, তারা কিন্তু একটা স্ট্রাকচার আছে এবং সেটা হাইলি পপুলার, দুর্দান্ত, হাইলি পপুলার, এবং কোয়ালিটি ওয়াইজও দুর্দান্ত। হ্যাঁ, প্রচুর। রঘু ডাকাতের ক্ষেত্রে রঘু ডাকাত, এবার দেখ এটা দুটো দিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে তুই যদি নভেল অ্যাডাপ্টেশন করিস, তো সুবিধা কি, তুই একটা হাই কোয়ালিটি সোর্স মেটেরিয়াল পাচ্ছিস, একদম হাইয়েস্ট কোয়ালিটি লিটারেচার, মানে যেখানে তোকে লেখাতে আর হাত দিতে হবে না ভাই, লেখাতে তো হাত দেওয়ার তোর কোনো যোগ্যতাই নেই হাত দেওয়ার। কিন্তু সমস্যাটা হচ্ছে যোগ্যতাই নেই, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা তুই কিন্তু চেঞ্জও করতে পারবি না, তোকে কিন্তু ওটাই স্টিক করতে হবে। তাহলে ওটাই বলছিলাম, এদিক ওদিক যেতে পারবি না। এবং শুভ্রজিৎ মিত্র এদিক ওদিক যাবেও না, ও তো পুরো বইয়ের জিনিসই দেখাচ্ছে। রঘু ডাকাতের ক্ষেত্রে এটাও সুবিধা, এবার এটাও অসুবিধা। রঘু ডাকাতের ক্ষেত্রে কোনো সিঙ্গুলার সোর্স মেটেরিয়াল নেই, কারণ ম্যাক্সিমাম জিনিসটা আসছে কোথা থেকে, আরবান লেজেন্ড থেকে আসছে, তাই না? আরবান লেজেন্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার সেটা যখন তোর কি হচ্ছে, তুই যখন সেগুলোকে বানাচ্ছিস, তোর কিন্তু হার্টে অনেক লিবার্টি আছে। এটা কিন্তু এই নয় যে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আমি এটা চেঞ্জ করতে পারবো না। তুই কিন্তু এখানে অনেক লিবার্টি নিতে পারিস। ধর একটা যদি দেবী চৌধুরানী লিবার্টিটা সেটা তো আমরা এই গানটার মধ্যেই দেখতে পাচ্ছি, যে যদি এটা যদি দেবী চৌধুরানীর ক্ষেত্রে হতো, দেবী চৌধুরানী একটা ড্রিম ছিল, লোকে খিস্তি মেরে ভূত বাগিয়ে দিত না। আমরা ডিবেট করছি কারণ এটা রঘু ডাকাত বলে, সেটা কোনো সোর্স ম্যাটেরিয়াল নেই বলে। দেবী চৌধুরানীতে যদি এই গানটা আসতো, ধর প্রফুল্ল কোথাও একটা গিয়ে ড্রিম সিকোয়েন্সে গান চলে এলো, জিনিসটা ট্রোল হতো, কারণ আমরা বঙ্কিমচন্দ্রের লেখাটা ফলো করছি। তো এটা কিন্তু রঘু ডাকাতের সুবিধাও আছে। একদমই তাই। আচ্ছা, তোর কি বক্তব্য এই বিষয়ে? দেখ ওই যে যেটা তুই বললি একদম সেম, একদম ঠিক কথাই, যে দেবদা হয়তো প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে, এবং যেহেতু বড় প্রোডাকশন হাউস সঙ্গে এসভিএফ আছে, দুটো বড় বড় প্রোডাকশন হাউস, সেখানে একটা কমার্শিয়াল এলিমেন্ট রেখে, যেহেতু সেই জিনিসটার মধ্যে আমার ইনপুট দেওয়ার জায়গা আছে, সেই জিনিসটা আমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, সেই জিনিসটার মধ্যে আমি মানে সেই কমার্শিয়াল মেটেরিয়াল ঢোকাতে পারি, সেখানে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হবে সেটা লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টারও, এবং সেটাকে লার্জার দ্যান লাইফ ভাবেই প্রেজেন্ট করবে, সেটাই কোনো সন্দেহ নেই। এবং যেহেতু দেবী চৌধুরানী ডাইরেক্টরের কাজ অতটা কমার্শিয়াল নয়, সো কল্ড যেটাকে আমরা কমার্শিয়াল বলি, সেই কমার্শিয়াল জিনিসপত্র তিনি দেখাতে চান না, এবং তার কাছে একটা পোক্তা সোর্স মেটেরিয়াল আছে যেটার মধ্যে আর তিনি হাত দেবেন না, এবং তিনি সেই পাকামিটা করবেন বলে আমার মনে হয় না।
তো সেখানে সেই জিনিসটা অনেক রিয়েল বা অনেক রিয়েলিস্টিক জোনের মধ্যেই থাকবে। এবং আমার মনে হয় কি জানিস তো, অ্যাজ আ দর্শক দুটো জিনিসই না দর্শক এনজয় করতে পারবে। একটা ক্যারেক্টার যেটাকে তুমি লার্জার দ্যান লাইফ ভাবে দেখছো, বেরিয়ে তুমি পাশের হলে আবার তুমি দেবী চৌধুরানী দেখছো, যেটা তুমি খুব রিয়েলিস্টিক এটা আমার জোনের মনে মধ্যে। হয় এই যে দুটোর মধ্যে একটা আমি তোকে একটু কাটছি শুভম, আমার মনে হয় না এটা ভালোই হলো। কারণ কি বলতো, দুটোই তো ফান্ডামেন্টালি একই গল্প বলছে, দুটো দুরকম টেস্ট দিতে পারলেই বেটার। কারণ দুটোই যদি একই হয়ে যেত তাহলে কিন্তু মানে দর্শকের চয়েস করা, কারণ ফান্ডামেন্টালি তো একই গল্প বলছে, তাই না? একটা লেট 17th আর্লি 18th সেঞ্চুরিতে বাঙালিদের রেবেলিয়ন এগেইনস্ট দ্য ব্রিটিশ, একই গল্প। সেখানে ট্রিটমেন্টও যদি সেম হতো তাহলে আমি ট্রিটমেন্টটা সেম হয়ে গেলে কিন্তু প্রবলেমই হতো। হ্যাঁ, তো আলাদা যেটা হচ্ছে সেটা কিন্তু বেটার হচ্ছে এবং একই দিনে বেরোচ্ছে, এমন তো না যে দুটো এটা বেরোচ্ছে 6 মাস বাদে ওটা বেরোচ্ছে, তাও নয়। একই দিনে কেউ যদি ভাবে, ধর আমাদেরই হয়তো রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী একই দিনে মানে দেখতে হবে, তো আমরা যখন দেখবো দেবী চৌধুরানী হ্যাঁ মানে ওই আর কি একই একই সিনেমা না, ওই গল্পেরই এপিটোপিট। তো একটা রিয়েলিস্টিক জোন থেকে বেরিয়ে আমরা একটা কমার্শিয়াল জোনে দুটো টেস্ট অডিয়েন্স পেলো। অডিয়েন্সের সেই মানে ইয়েটা বাদ দিয়ে, পুজোর যে ইয়েটা থাকে সেটা বাদ দিয়ে তারপরে অডিয়েন্স যেটা দেখতে চাইবে, যার যেরকম টেস্ট সে সেটা দেখতে পারবে গিয়ে। হ্যাঁ দেখ, এবার দেখ ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাতের না অনেকগুলো সুবিধা আছে। প্রথমত রঘু ডাকাত কমার্শিয়ালাইজ করবে, রঘু ডাকাত কমেডি ঢোকাতে পারে। ধর ডাকাত দলে কেউ এরকম একটা আছে, একটা কমেডি টাইপের চরিত্র হতেই পারে। দেবী চৌধুরানী কিন্তু একটা ডেড সিরিয়াস সিনেমা হবে, ডেড সিরিয়াস সিনেমা হবে। কিন্তু আমি বলবো দেবজ্যোতি, যদি রঘু ডাকাতের মধ্যে, সরি আমি কাটলাম, যদি রঘু ডাকাতের মধ্যে কমেডিও ঢোকায়, সেটা যেন এটা না হয় যে কমেডিটা না ওভার পাওয়ার করে গেল, বা কমেডিটা খুব জোর করে প্লেসিং হয়ে গেল। সিনেমায় কিন্তু ধ্রুব ব্যানার্জি সিনেমায় কিন্তু জোর করে কমেডি ঢুকিয়ে দেয়, এটাও ফ্যাক্ট। একটু আধটু কমেডি মজার জন্য, যেটা তুই বললি যে একটা ক্যারেক্টার এরকম থাকবে, সে একটা দুটো মজা করতেই পারে। কিন্তু তুমি একটা সিরিয়াস টপিককে সার্টেন টাইম অবধি কমেডিতে কনভার্ট করতে পারবে, তার বাইরে গিয়ে পারবে না। যতই সেটা মিথ হোক, যতই তোমার কাছে সেটা সোর্স মেটেরিয়াল না থাকুক না কেন, তুমি মানে গল্পের গরু গাছে তো উঠিয়ে দিতে পারবে না যে ভাই কমেডি মানে ভাই ক্রিঞ্জ কমেডি হচ্ছে ফোর্সফুল, সেটা যেন না হয়। কমেডি থাকুক, হালকা ফুলকা কমেডি, এবং সিচুয়েশনাল হলে আরো ভালো হয়, সেটা দেখতে আরো বেশি মজা লাগবে। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটাও আমরা দেবী চৌধুরানীতে হয়তো দেখতে পাবো না। একদম কোর মাটির যে একটা গন্ধ, সেটা দেবী চৌধুরানীতে করার জায়গায় নেই, জায়গায় নেই, লোকে একসেপ্টই করবে না। কারণ ম্যাক্সিমাম লোকে দেখ দেবী চৌধুরানীর গল্পটা জানে, পড়েছে, নালে শুনেছে, নালে কিছু একটা করেছে, জানে। তো ওইটায় তো চেঞ্জ করার জায়গা কিচ্ছু নেই। রঘু ডাকাত আমি বলবো অনেক ইজি ইন দ্যাট সেন্স। ইজি মানে টাফও, যে নিজের থেকেই পুরো গল্পটা লিখতে হবে। ধ্রুব ব্যানার্জি আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো একই নয় না, তো তাকে লিখতে হচ্ছে, সেটা সেটা তো একটা মানে অবভিয়াস বিষয়। বাট সুবিধাও যেটা যে অনেক লিবার্টি নিতে পারবে, তো সেটা একটা বিষয়। দেখা যাক। বাট একদিক দিয়ে ভালোই হলো যে দুটো সিনেমা দুটো অ্যাপ্রোচে হচ্ছে। একটা একটু আর্ট হাউসের দিকে যাচ্ছে, ক্রাফট অনেক বেশি রুটেড, একটা একটু লার্জার দ্যান লাইফ, তার মধ্যে অনেক এলিমেন্ট আছে। দেখা যাক ভালো হয়, দেখা যাক কি হয়, যদি সেটাকে ব্লেন্ড করতে পারে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখবি না, দুটো জিনিসের মানে দেখ একই রকমের জিনিস দুটো আসছে, একই দিনে আসছে, তো অনেক সময় হয় কি বলতো, একটা দিয়ে আরেকটা ওভারশ্যাডো হয়ে যায়। কিন্তু যেটা ভালো জিনিস, যেটা দেখা যাচ্ছে লোকের মধ্যে কিন্তু দুটো নিয়ে হাইপ আছে। দেখ দেবী চৌধুরানী হাইপটা তো অতটা বোঝা যাচ্ছে না, দেবী চৌধুরানী কিন্তু ভালো হাইপ আছে। বুমবাদার কিন্তু এখনো হিউজ একটা ফ্যান বেস আছে, লোকে হয়তো মানে বুঝতে পারে না। ভিডিও করলে কিন্তু কমেন্ট পড়ে যে বুমবাদা এই অনেকদিন বাদে মাস অ্যাকশনে ফিরছে, এই হচ্ছে। লোকের কিন্তু জেনুইন ক্রেজ এখনো আছে। মানে এরকম জিনিস আমি ইয়ের সময় পেয়েছিলাম, মালিকের বুমবাদা সুপারস্টার, বুমবাদা লাভ ছিল, এবং যেগুলো খুব ভালো। আচ্ছা, এবার বল, তুই তো নেগেটিভ রিভিউ দিয়ে দিলি, এবার ব্যাকলাস তো খাবি তুই জানিস। কারণ আমি কি কমেন্ট পড়েছে আমি জানি না, আমার শ্রাদ্ধ হয়ে গেছে ইনবক্সে, এই ইনবক্স বলছি কমেন্ট বক্সে, সে আমি জানি, আর কি করা যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, খুব ছোটর মধ্যে আলোচনাটা করলাম খালি মানে রঘু ডাকাতের গানটা নিয়ে। যেহেতু ওর একটা আলাদা মতামত আমি দেখলাম, সেখানে আমার একটা আলাদা মতামত তৈরি হয়েছিল গানটা দেখার পর, অপিনিয়ন থাকতেই পারে। হ্যাঁ, এবং ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকাটা ভালো, কারণ না হলে না মানে
মানে একদমই, নাহলে সেটা আর বাড়ার আর কোনো জায়গা থাকে না। তো এই ছিল আজকে আমাদের হ্যাঁ, আলোচনা। exactly, মানে ধর আমিও এগ্রি করে নিলাম, তুইও একই কথা বলে দিলি, তাহলে মানে দের ইজ নো ফান ইন ইট। তুই একটা আলাদা কথা বলবি, আমি একটা আলাদা কথা বলবো, আমি আমার দিকটা রাখবো, তুই তোর দিকটা রাখবে, আমরা দুজনেই কিছু একটা টেক অ্যাওয়ে পাবো, তাই না? একদমই সবাই যদি একদমই। একই কথা, এটাই ব্যাপার। তো দেবদার প্রজাপতি ওড়ানো আমার ভালো লেগেছে, দেবজ্যোতির অতটা ভালো লাগেনি প্রজাপতি ওড়ানো দেবদাকে ভাই গানটা হেভি সেক্সি লেগেছে, এইটা গানটা। আমি মানতে এবং পারি। বিশেষ করে তুই দেখবি কালো রঙের যে ড্রেসটা পরেছে একদম লাস্টে ওখানে, হ্যাঁ, হেভি লাগছিল দেখতে। ওই দেখ ভাই, কালো অ্যাটায়ারে হেভি দেবদাকে ভাই লাগছিল। হেভি লেগেছে, আমি ছেলে হয়েই বলছি। না না, ভালো ভালো দেখতে, মানে দেবদা যে বডি ট্রান্সফরমেশন করে ওটা দেখা যাচ্ছে, ওটা মানে মানে ওটা খালি একটু একটু স্টেটাসের জন্য একটু নয়। নিজের অ্যাবস আর সিক্স প্যাকটা একটু বেশি জুম করেছে, বাট ঠিক আছে, সেক্সি লেগেছে। দেখ দেখ, এটা না, এটা আমার বেশি মনে জুম হয় কি দেখ, করেছে, আমি বানালে না না, আমিও জুম করি। হ্যাঁ আমি ওটাই বলছি, আমি তোকে ওই পয়েন্টটা কিন্তু, একটা হিরো এত কষ্ট করে একটা বডি বানিয়েছে, যদি সে সিক্স প্যাক একটু জুম না করে তাহলে মানে আমার তো মনে হয় বেকার। তাহলে ঠিক আছে, আমি তো ভাই ভালো লেগেছে, আমার কিন্তু খারাপ লাগে। তুই মাঝখানে স্ট্যান্ডটা আছে দেখবি, যে মিডিল যে পোর্শনটা আছে, ওখানে পুরো দেবদার অ্যাবসে জুম করছে না, ভাবছি ভাই ওই মানে ক্যামেরাটা তলা থেকে প্যান হচ্ছে, মানে পেটের একটু হ্যাঁ ভাই, প্যান হয়ে আলাদাই ভাই। না। যাই হোক, এই ছিল আমাদের আলোচনা, খুব ভালো আলোচনা হলো। আপনারা কারা কারা দেখেছেন গানটা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত, ফিডব্যাক আপনাদের দেবেন, কেমন লেগেছে। ফিডব্যাক দেবেন। ফিডব্যাক দেবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো আমাদের এই পডকাস্ট আলোচনা, যা বলে নিতে পারেন আপনারা, তাতে অসুবিধা নেই। এরকমই ধরনের পডকাস্ট যদি আপনারা শুনতে চান তাহলে দুজনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। একজন তো মুভি মাসায়া, তো তাকে আর নতুন করে বলার কিছু নেই, খুব ভালো কাজ করছে। আমিও আশা করি খুব একটা খারাপ করছি না, মোটামুটি না, শুভম খুব ভালো চলছে। ভিডিও করে, এবং শুভম অনেক সিনেমা রিভিউ করে যেগুলো কিন্তু মুভি রিভিউ কমিউনিটিতে কেউ করে না। তো এইরকম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।